সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিট প্রসঙ্গ টেনেছে এনসিপি। মত বিশ্লেষকদের বললেন ক্ষোভ আর অবিশ্বাস থেকেই বাড়ছে দূরত্ব। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। হবিগঞ্জের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু। হুমকিতে পরিবেশ প্রকৃতি। এবার শুনবেন বিস্তারিত। দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দিচ্ছেন বিএনপির ৩১ দফার লিফলেট। কিন্তু নির্বাচনের এখনো তফসিলি হয়নি। তবুও কেন গণসংযোগে বিএনপি নেতারা জানালেন, তারা এতদিন চুপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে। মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়। কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা 3 জন করে, একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক দিন এক এলাকার প্রত্যেকটা লাইন, মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সাড়া পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন দুই পারের অবৈধ দখল। ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সারা পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল। চলতি মাসের 3য় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষ দিকে। 11 সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়। বলা হয়ে থাকে, বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট দেয়। 17 বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। আর এই অভিযোগ করেছেন খোদ নাহিদ ইসলাম, তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর যিনি এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। তার ক্ষোভের বহিঃপ্রকাশন হতে পারে। ভাবছে যে এই সরকার শেষ পর্যন্ত তাদের ট্র্যাকে নাই, তারা তাদের দলটাকে গুছাইতে পারল না, সংগঠিত করতে পারল না। এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে।
নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। যারা যারা 5 আগস্টের শক্তি তারা এখন মূল স্টেক হোল্ডার, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু কম। এই অবস্থায় রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। এটাও ঠিক যে এই সরকার যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবেই সরকারের অধিকাংশ লোকই বাংলাদেশে না থাকার সম্ভাবনা বেশি। খোদ ইউনূস সাহেবও হয়তো চলে যেতে পারেন। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। যদি আপনার কাছে মনে হয় কেউ অপরাধ করে থেকেছে এবং এই অপরাধের ব্যাপারে আপনার কাছে অকট্ট প্রমাণ থাকে, তাহলে তো আপনি তাকে এখনই বিচারের মুখোমুখি করতে পারেন। আপনি সেফ এক্সিট পর্যন্ত অপেক্ষা করছেন কেন? এই সরকার তো কোনো অপরাধীকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, কোন অপরাধীকে রক্ষা করার জন্য তো এই সরকার গঠন হয়নি। এটা তো তথাকথিত সরকারের মতো না। এখন এই মুহূর্তে সেফ এক্সিটের প্রমাণ কি? শেখ হাসিনাকে ফোন কল করা, সে রেকর্ড তো বের করা দরকার। বের করলে তাকে তো ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনেই গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। সেফ এক্সিট সরকারের এমনি আছে, কারণ এই সরকার একটা গণবৈধতার মধ্যে দিয়ে আছে। তাকে ছাড়া পরবর্তী সরকারের বৈধতা নাই। অবশেষে দেশে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন শহীদুল আলম। কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিমানবন্দরে জানান, আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় তা তুচ্ছই মনে করছেন এই মানবাধিকার কর্মী। এই যাত্রায় অংশ নিতে পেরে গর্বিত তিনি। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় শহীদুল আলমের কণ্ঠে। বিশ্ববাসীকেও জানালেন আহ্বান। বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। ফ্লোটিলায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন শহীদুল আলম। বলেন, সবচেয়ে দুঃখ পেয়েছেন যখন ইসরায়েলি সেনারা বাংলাদেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছিল। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসাস জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নৃশংসতা বন্ধ ও মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙতেই গাজায় গিয়েছিলেন তারা। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান তিনি। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ দেশে। পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনে রাতে চলছে সিলিকা বালু লুট। অবস্থা আরও নাজুক পানছড়ি এলাকার। বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল। ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে। হুমকির মুখে আশপাশের পরিবেশ। দিকে বালু তুলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইবে। আমরা বাড়িঘর মনে আর থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তেছে, ভাঙিয়ে পড়ে তো দিতে বালু তুলতে আছে, দেখি ভাঙিয়া দিয়ে যাইতেছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সরাটা।
জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার। এরা সিন্ডিকেট আরো বড়, আর ডাক দিলে ও এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। চন্ডি, সাতচুরি যে বালুগুলো, এগুলো তো সাদা বালু এবং দামি বালু। আমরা গাং থেকে যে বালুটা উত্তোলন হয় এটার চেয়ে অনেক দামে বিক্রি করা হয় এটা, কিন্তু বর্তমানে এটাই লোড হইতেছে বেশি। দিনে খুবই কম দেখা যাইতেছে, রাতে 10-12টা গাড়ি নিয়ে 1 ঘন্টার ভিতরে 10-12টা গাড়ি নিয়ে যায়। তে লস হইতেছে তো সরকারের, জনগণের। বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কয়েকটা মেশিনও ধ্বংস করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। খুঁজে বের করা হয় অভিযুক্তদের। তাদের দাবি বালু লুটের সাথে জড়িত নয় কোনোভাবেই। আমি তো বালু তুলি না, বুঝছি না, আগে কোয়ারি আনছিলাম, বুঝছি 2-3 বছর কোয়ারি চালাইছি, তুলছি। ওকে তো আমি বালু তুলে মামলা আমার উঠে পড়ে, এই পর্যন্ত তো খালি মামলা দিতেছে। এর আগে হয়েছে 4-5টা, অঙ্ক হয়েছে, নতুন করে হয়েছে একটা। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ বছরের ভাই এরা যে অভিযান আরম্ভ দিয়েছে, তোমার 5 জন ধরে নিয়েছে না আমি। অভিযানেও বালু লুট বন্ধ হচ্ছে না বলছেন ইউএনও। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যদি ইজারার আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। স্থানীয়রা বলছে, চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা গেলে বন্ধ হবে না বালু লুটপাট।